পরীক্ষা অ্যাটেন্ড করেছিলেন কেউ লাস্ট? কেউ করেননি, আচ্ছা। স্যার ঠিক আমি আছে তো। একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি নিউ স্টুডেন্ট এই ক্লাসে। আচ্ছা, জি বলেন। আমাকে কি গ্রুপে অ্যাড করা যায় কিনা? আমি আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার ইমেল আইডিটা একটু দিয়ে দিন আমাকে। তো আমি আপনাকে ক্লাসরুমে অ্যাড করে দেবো, ঠিক আমি আছে। কি চ্যাটিং এ অ্যাপ? হ্যাঁ, চ্যাটিং এ দিব? আপনি লিখে দিন। ঠিক। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। বা আমার ক্লাস শেষে মনে করে দিন। এখন তো আবার ক্লাসরুমে গিয়ে আপনাকে অ্যাড করা একটু সমস্যা হবে। তো ক্লাস শুরু করে দিয়েছি। তো আমাকে একটু মনে করে দিন, আমি চেষ্টা করবো শেষের দিকে ওকে আপনাকে স্যার। করে দিতে। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। আচ্ছা, সো বাকিদের অবস্থা কি বলেন তো? আপনারা কি একটু পড়াশোনার মধ্যে ছিলেন? যেগুলো পড়ানো হয়েছিল সেগুলো কি আবার পড়া হয়েছে, বাসায় দেখা হয়েছে? জি স্যার, চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা লাস্ট কোন পর্যন্ত ছিলাম মনে আছে কারো? কোন টপিকসটা আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে? লাস্ট স্যার ওই যে এক্সাম দিবে কাপু, তার জন্য আপনি ওই যে মানে ব্রেক দিয়ে অন্য একটা চ্যাপ্টারে গেছিলেন। আচ্ছা, সেটা কোনটা ছিল? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুরু করছিলেন। স্টেটমেন্ট স্যার। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ভেরি গুড। আচ্ছা, সো ওইটা একটু ডিসকাস করা হয়েছিল, মানে ইনিশিয়াল একটা ডিসকাশন হয়েছিল। জি, ইনিশিয়াল একটা ক্লাস নিয়েছিলেন স্যার ওইটা। আচ্ছা, কিন্তু পুরোটা পড়াইতে পারি নাই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, তাই তো? না স্যার, না পুরোটা। স্যার। আচ্ছা, সো এমনিতে ফরম্যাটটা দেখাইছিলাম যে আমাদের যে তিনটা সেগমেন্ট আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে: ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এগুলো কি বলা হয়েছিল? জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে আমরা যে কম্পারেটিভ ব্যালেন্স শিট থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে প্রিপেয়ার করি সেটা বলা হয়েছিল? না স্যার। আচ্ছা, তো বলা হয়নি। আচ্ছা, তারপরে একটা ইলাস্ট্রেশন থেকে কিভাবে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে পারি ওইটাও বলা হয়নি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আবার একটু রিভিউ করছি, যেহেতু মাঝখানে আমাদের অনেক দিন গ্যাপ হয়ে গেছে। আমি একটু আবার রিভিউ করে তারপরে হচ্ছে ক্যাশ ফ্লোটা করার চেষ্টা করবো, কিন্তু অ্যাগেইন এটা আসলে আমাদের ইট রিকোয়ার্স 3 to 4 ক্লাসেস, হ্যাঁ, উইথ প্রবলেম সলিউশন সহ। তিনটা চারটা ক্লাস আমাদের লেগে যায় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার জন্য। কিন্তু আনফরচুনেটলি আজকের ক্লাসে পরে আবার আপনাদের হচ্ছে ভ্যাকেশন নাকি? জি স্যার। আচ্ছা, তো আমরা আসলে ভ্যাকেশনের মধ্যেই আছি। স্যার তাহলে স্যার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট স্যার পরেই করান। এখন নতুন করে যে চ্যাপ্টার পড়াবো সেটাই আমাদের শেষ হবে না, বুঝতে পারছেন? সব চ্যাপ্টারই এখন আসলে যেটাই ধরবেন সেটাই হলো আহ, সময় লাগবে। ওকে, সো আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? জি জি স্যার। স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার, আচ্ছা, দেখা ঠিক আছে। যাচ্ছে। ওকে, আপনারা একটু পেন পেপার আছে সাথে আপনাদের, কাগজ কালি কলম? জি স্যার জি আছে। স্যার, আছে স্যার। আচ্ছা, সো হ্যাঁ স্যার। ওকে, সো ঠিক আছে, তাহলে আপনারা ইউ গেট রেডি টু টেক ক্লাস নোটস। আচ্ছা, সো এটা হচ্ছে চ্যাপ্টার 17 ছিল কাইসো কিমেলের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো আমরা এখানে বলছি সাধারণত তিনটা অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লোস হয়: একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, সো অপারেটিং অ্যাক্টিভিটিস বেসিক্যালি হচ্ছে আমাদের বিজনেসের যে অপারেশনটা, অর্থাৎ আমরা যদি মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন হই তাহলে আমার অপারেশন হচ্ছে বাই অ্যান্ড সেল অফ গুডস টু দ্য কাস্টমার্স। সো এখান থেকে যেই এবং বিজনেসের ডে টু ডে অপারেশনস গুলো কন্টিনিউ করা, তাহলে এখান থেকে যেই ক্যাশ ফ্লোটা হয় সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। সো নর্মালি অপারেটিং অ্যাক্টিভিটিস রিফ্লেক্ট হয় ইনকাম স্টেটমেন্টের থ্রুতে। ওকে, ইনকাম স্টেটমেন্টের মধ্যে অপারেটিং অ্যাক্টিভিটিসটা থাকে। যেমন আমার ইনকাম স্টেটমেন্টের মধ্যে যে সেলস রেভিনিউ দেখাচ্ছি, তো সেটা থেকে আমার ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লোজ হচ্ছে। তারপরে আমরা যে কস্ট অফ গুডস সোল্ড দেখাচ্ছি, সেখান থেকে ক্যাশ আউটফ্লোজ হচ্ছে। তারপরে অপারেটিং এক্সপেন্স যেটা আছে সেখান থেকে ক্যাশ আউটফ্লোজ হচ্ছে। তো বেসিক্যালি আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস এর জন্য চেক করবো হচ্ছে ইনকাম স্টেটমেন্টটা। আচ্ছা, এখানে একটা বিষয় বলি যে ইনকাম স্টেটমেন্টটা আমরা করি নর্মালি এক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং অনুসারে। সো
তাহলে এক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং সম্পর্কে বলছিলাম ক্লাসে, এক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। স্যার হালকা করে বলেছিলেন একটু, যদি প্লিজ আবার একটু বলতেন আর কি স্যার। আচ্ছা, আর যার মনে আছে একটু বলেন, তাহলে সেখান থেকে আমি আবার স্টার্ট করি। লম্বা গ্যাপ গিয়েছে তো স্যার, ওইভাবে আসলে তো মনে নেই স্যার, যদি আবার একটু স্টার্ট করে বলতেন আর কি স্যার। ওকে, ঠিক আছে। আমি আরো কারোর কাছ থেকে শুনতে চাচ্ছি যে এক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং টা কি। স্যার এই যে আমি এটা ট্রানজেকশন হওয়ার সাথে সাথে যেটা আমরা রেকর্ড করি, অর্থাৎ সেটা ক্যাশ বেসিসে হোক এদার নট, সেটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। অর্থাৎ ক্যাশ আচ্ছা, হতে পারে, নাও হতে পারে। ওকে, ভেরি গুড। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। তাহলে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংটা কি বলে? ক্যাশ ট্রানজাকশন হইলেই স্যার তখন বুক আচ্ছা, করতে হবে, বেসিকলি রিসিপ্ট পেমেন্ট। হ্যাঁ, বেসিকলি হচ্ছে আমার রেভিনিউ রিকগনিশন এবং এক্সপেন্স রিকগনিশনের সময় উই ফলো দিস বেসিস, যে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং অথবা এক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। সো আমি যদি ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং মেনটেন করি, তাহলে আমার রেভিনিউ রিকগনাইজ করবো যখন ক্যাশ রিসিভ করবো, অর্থাৎ সার্ভিস প্রোভাইড করে যখন ক্যাশ রিসিভ করবো তখন। আর এক্সপেন্সও সেম থিং, যখন আমার ক্যাশ পেমেন্ট করা হবে কোনো এক্সপেন্সের জন্য তখন এটা রেকর্ড করা হবে। দিস ইজ আন্ডার ক্যাশ বেসিস। আর এক্রুয়াল বেসিস হচ্ছে যে আমার ক্যাশ নন ক্যাশ both transactions should be recorded. That means revenue shall be recognized when performance obligation is satisfied rather than cash is received. তাহলে আমরা যে ইনকাম স্টেটমেন্টটা করছি, এখানে দেখেন ইনকাম স্টেটমেন্টটা যে সেলস রেভিনিউ, তাহলে এই সেলস রেভিনিউর মধ্যে শুধু কি আমার ক্যাশ সেলস থাকে না ক্রেডিট সেলসও থাকে? বোথ থাকে স্যার। বোথ। হ্যাঁ, ক্যাশ ক্রেডিট দুইটাই থাকে। তাহলে ফাইনালি এখান থেকে যে প্রফিটটা পাচ্ছি, হ্যাঁ, তাহলে এখানে যে প্রফিটটা পাচ্ছি সেই প্রফিটটা কিন্তু আমার ক্যাশ প্রফিট না। কারণ আমি যে এখানে সেলস রেভিনিউ লেটস আমি দেখাইছি 600,000, 600,000-এর মধ্যে মনে করেন আমার হচ্ছে 1 লাখ টাকা হলো ক্যাশ সেলস আর 5 লাখ টাকা হচ্ছে ক্রেডিট সেলস। তাহলে এই 5 লাখ টাকার জন্য তো ক্যাশ আসে নাই, ক্রেডিট সেলস হয়েছে কিন্তু ক্যাশ তো আসে নাই। এটা ক্রেডিট সেলস এর জন্য আমি জার্নাল দিয়েছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এন্ড সেলস রেভিনিউ ক্রেডিট। ওকে, সরি, আমরা এখানে এটা একটু ভুল হয়েছে। আহ, এই 5 লাখ টাকা হচ্ছে আমার ক্যাশ সেলস আর ক্রেডিট সেলস হচ্ছে 1 লাখ টাকা। ওকে, তাহলে আমি ক্যাশ সেলস এর জন্য যখন জার্নাল দিয়েছিলাম ক্যাশ ডেবিট এন্ড সেলস রেভিনিউ ক্রেডিট, তাহলে এটার জন্য ক্যাশ আসছে, কোনো সমস্যা নাই। কিন্তু ক্রেডিট সেলস এর জন্য যে জার্নালটা দিয়েছিলাম যে লেটস সে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এন্ড সেলস রেভিনিউ ক্রেডিট, তাহলে এইটাও কিন্তু আমার এই জার্নালে আমার ইনকাম স্টেটমেন্টের মধ্যে আসছে, বাট এটার জন্য কিন্তু কোনো ক্যাশ আসে নাই। তাহলে আমি যে প্রফিটটা দেখাচ্ছি এখানে, এই প্রফিটটা ডাজন্ট মিন যে এটা ক্যাশ প্রফিট, অর্থাৎ এই প্রফিটটা আমি দেখাতে পারবো না যে আমার ক্যাশ বক্সে আছে এই টাকাটা। ওকে, সো সেম ওয়াইজ আমরা যখন এখানে এক্সপেন্স গুলো দেখাচ্ছি, যেমন কস্ট অফ গুডস সোল্ড, তাহলে এই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে কিন্তু আমার ক্রেডিট পারচেজও আছে, আবার ক্যাশ পারচেজও আছে। ক্যাশ পারচেজের জন্য নর্মালি আমার ক্যাশ টাকা গিয়েছে, কিন্তু ক্রেডিট পারচেজের জন্য তো যায় নাই, তাই না? তাহলে আমার যে প্রফিট আছে সেই প্রফিট আমি বলতে পারি না দিস ইজ মাই ক্যাশ প্রফিট। আবার এক্সপেন্স গুলোর মধ্যে দেখেন, যেমন অপারেটিং এক্সপেন্স গুলো যেগুলো আছে, রেন্ট এক্সপেন্স, তারপর স্যালারিজ এক্সপেন্স, ইউটিলিটিজ এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, দিস দ্য ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমার ক্যাশ যেটা পেমেন্ট করা হয়েছে সেটাও আছে, আবার যেটা এক্রুড এক্সপেন্স সেটাও আছে। তাহলে ইট মিনস আমার যে প্রফিটটা, সেই প্রফিটের মধ্যে কিন্তু আমার এক্রুড এক্সপেন্স রয়ে গেছে, এটা বাদ দিয়ে তারপরে প্রফিট ক্যালকুলেশন করা হয়েছে, কিন্তু ক্যাশ তো এখান থেকে যায়নি। তাহলে ইটস এ প্রবলেম। এই জন্য আমাদেরকে কি করতে হবে যে এই ইনকাম স্টেটমেন্টটাকে এখান থেকে কতটুকু ক্যাশ ইনফ্লোজ হয়েছে অথবা ক্যাশ আউটফ্লোজ হয়েছে সেটা বের করার জন্য আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওকে, সো এইখানে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে তাহলে আমাদের এখানে তিনটা অ্যাক্টিভিটিস আছে, একটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে ক্যাশ ইনফ্লোস থাকে এবং হচ্ছে ক্যাশ আউটফ্লোস থাকে। তাহলে ক্যাশ ইনফ্লোস যদি আমরা এভাবে করি, তাহলে সেলস রেভিনিউ থেকে ক্যাশ ইনফ্লোস হয়, অথবা আমার যদি কোনো ইন্টারেস্ট রেভিনিউ থাকে অথবা ডিভিডেন্ড ইনকাম থাকে সেখান থেকে ক্যাশ রেভিনিউ। আর আউটফ্লোস গুলো তো আমি দেখালাম, যেমন এক্সপেন্স গুলো যেগুলো আছে সেখান থেকে, যেমন আমার ক্যাশ পারচেস থেকে আউটফ্লোস হয়, তারপর এক্সপেন্স গুলো থেকে আউটফ্লোস হয়।
ওকে, সো এইটা হচ্ছে সহজ বিষয় যে যদি আমি ডিরেক্ট মেথড ফলো করি তাহলে আমাকে এভাবে করতে হবে। এখন ডিরেক্ট মেথড ইজ নট কনভিনিয়েন্ট ফর দ্য কোম্পানিজ টু ফলো, কারণ হচ্ছে আমাকে এখানে প্রত্যেকটা আইটেম থেকে আলাদা আলাদা করে ক্যাশ ক্লোজ বের করতে হবে, যেমন সেলস অফ গুডস এখান থেকে বের করতে হবে। কিন্তু সেল অফ গুডস এটা আমি আলাদা করে করতে পারবো না আনলেস আমার যদি কিছু অ্যাডজাস্টমেন্ট করতে করতে হবে। সো এই জন্য আমার কোম্পানিগুলো হয় কি, ওরা সাধারণত ইনডিরেক্ট মেথড ফলো করে, অর্থাৎ আমার যে ইনকাম স্টেটমেন্ট আছে সেখান থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট করে ওরা ক্যাশ ফ্লোজটা বের করে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাশ ফ্লোজ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস সাধারণত হচ্ছে আমার লং চেঞ্জেস ইন ইনভেস্টমেন্ট অ্যান্ড লং টার্ম অ্যাসেটস। তো আমার যে ফিক্সড অ্যাসেট গুলো আছে, এই ফিক্সড অ্যাসেটের যে চেঞ্জটা সেখান থেকে আমি সাধারণত বুঝতে পারি যে আমার কতটুকু ইনভেস্টমেন্ট করা হয়েছে। অর্থাৎ আমি যদি ফিক্সড অ্যাসেট পারচেস করি তাহলে সেখানে ক্যাশ আউটফ্লোস হয়, অথবা ফিক্সড অ্যাসেট সেল করলে সেখান থেকে ক্যাশ ইনফ্লোস হয়। তাহলে দেখেন এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে ক্যাশ ইনফ্লোস হতে পারে ফ্রম সেল অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, অথবা ইনভেস্টমেন্ট যদি আমি সেল করি। আর হচ্ছে আউটফ্লোস হতে পারে যদি আমি অ্যাসেট পারচেস করি অথবা ইনভেস্টমেন্ট পারচেস করি। আর একটা হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে ফাইন্যান্সিং হতে পারে কোত্থেকে কোম্পানি ফাইন্যান্স করতে পারে, ইদার শেয়ার হোল্ডার্স শেয়ার ইস্যু করে, অথবা শেয়ার হোল্ডার্স ইকুইটি থেকে আসতে পারে, অথবা কোম্পানি হচ্ছে লং টার্ম কোনো ডেট যদি ইস্যু করে সেখান থেকে ফাইন্যান্সিং করে থাকে। তাহলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে ক্যাশ ইনফ্লোস বলতে আমি যদি ক্যাশ পাই, যেমন আমি শেয়ার সেল করে ক্যাশ পাই, অথবা আমি ডিভিডেন্ড ইস্যু করে ক্যাশ পাই। আর এখান থেকে ক্যাশ আউটফ্লোস বলতে আমি যদি কোনো টাকা, যেমন ডিভিডেন্ড আমি সরি ডিবেঞ্চার যদি পেমেন্ট করে দিই তাহলে সেখান থেকে ক্যাশ আউটফ্লোস হবে, অথবা আমি স্টক হোল্ডারদেরকে যদি বন্ড ডিভিডেন্ড পেমেন্ট করি তাহলে থেকে সেখান থেকে ক্যাশ আউটফ্লোস হবে। তো এখান থেকে আমাদেরকে বেসিক মনে রাখতে হবে যে এই চারটা, এই বিষয়গুলো আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য লাগবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে নন ক্যাশ ট্রানজেকশনস। আমরা যখন ওই যে কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট চেক করব, ওই চেক করলে যে চেঞ্জটা দেখবো, ওই চেঞ্জটা থেকে অনেক সময় কিন্তু এরকম হতে পারে যে অ্যাসেট বাড়তেছে, মনে করেন ফিক্সড অ্যাসেট বাড়তেছে কিন্তু কোনো টাকা ক্যাশ পেমেন্ট করা হয় নাই। রাদার এই ফিক্সড অ্যাসেটের পরিবর্তে যদি আপনি মনে করেন কোনো স্টক ইস্যু করেন অথবা কোনো বন্ড ইস্যু করেন, তাহলে ওদিকে বন্ডও বাড়তেছে কিন্তু ক্যাশ ইনফ্লোজ হচ্ছে না, বা স্টক ইস্যু করা হইতেছে কিন্তু ক্যাশ আসতেছে না। অন দ্য আদার হ্যান্ড আমার অ্যাসেটও বাড়ছে। তাহলে আমাকে এগুলো কিছু নন ক্যাশ ট্রানজেকশন চেক করতে হবে যেগুলো আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এফেক্ট করে না। সো এক নম্বর হচ্ছে যেমন ডিরেক্ট ইস্যুয়েন্স অফ কমন স্টক টু পারচেজ অ্যাসেট। যদি অ্যাসেট কিনে ওখানে অ্যাসেট বাড়তেছে আবার এখানে কমন স্টক বাড়তেছে, তাহলে এখানে এটা হচ্ছে নন ক্যাশ ট্রানজেকশন। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সময় আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে কনভার্সন অফ বন্ডস ইনটু কমন স্টক। যদি আমি কমন স্টককে সরি বন্ডকে কমন স্টকে কনভার্ট করি তাহলে এটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। তারপর হচ্ছে ইস্যুয়েন্স অফ ডেট টু পারচেজ অ্যাসেট। ওই যে আবার এইটাও যে আমি অ্যাসেট পারচেজ করছি এর আহ, বিনিময়ে কি করছি, ডেট ইস্যু করছি, অর্থাৎ ডিবেঞ্চার ইস্যু করেছি, তাহলে এটা আমার ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসবে না। আর এটা হচ্ছে এক্সচেঞ্জ অফ প্ল্যান্ট অ্যাসেট। একটা প্ল্যান্ট অ্যাসেট দিয়ে আরেকটা প্ল্যান্ট অ্যাসেট নিয়েছি, তাহলে যেটা দিয়েছি সেটা কমে গেছে আর যেটা নিয়েছি সেটা বেড়ে গেছে, কিন্তু এটার কারণে কোনো ক্যাশ ফ্লোস হয় নাই। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? জি স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার। ওকে, সো তাহলে আমরা এখানে একটু দেখি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এই ফরম্যাটটা কি সবাই করেছিলাম লাস্ট ক্লাসে? জি স্যার, ফরম্যাটটা করেছিলাম স্যার। ওকে, গুড। তাহলে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এইটা আমরা বের করব, তারপর ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এটা বের করব, ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এটা বের করব। এই তিনটে অ্যাক্টিভিটিস থেকে যোগ বিয়োগ করার পরে যেটা হয় সেটা হচ্ছে নেট ক্যাশ। এই নেট ক্যাশের সাথে যোগ করব হচ্ছে আমার বিগিনিং ক্যাশ ব্যালেন্স। মানে ক্যাশ এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার যোগ করার পরে পাওয়া যাবে হচ্ছে ইন্ডিং ক্যাশ ব্যালেন্স। ওকে, আচ্ছা, এগুলো আমরা কথা বলেছিলাম। এবার হচ্ছে আমি একটু দেখি, এবার আপনাদেরকে আমি দেখি একদম ডিরেক্টলি দেখাই যে কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে এবং কম্পারেটিভ ব্যালেন্স শিট থেকে। ওকে, আচ্ছা, সো এই ইনকাম স্টেটমেন্টটা একটু চেক করেন।
দেখা হয়েছে ইনকাম স্টেটমেন্টটা? একটু রেসপন্ড করেন প্লিজ। স্যার দেখা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে সেলস রেভিনিউ আছে 5,07,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড 150,000 টাকা, অপারেটিং এক্সপেন্স এর মধ্যে ডেপ্রিসিয়েশন বাদে 1,11,000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে 9,000, লস অন ডিসপোজাল অফ প্ল্যান্ট আছে 3,000 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স 42,000, ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স এটা, আর হচ্ছে ইনকাম ট্যাক্স এটা, আর নেট ইনকাম এটা। এখন দেখেন কম্পারেটিভ ব্যালেন্স শিটটা একটু দেখেন। আপনাদেরকে যখন কোশ্চেনে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলবে এবং কম্পারেটিভ ব্যালেন্স একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে কম্পারেটিভ, আপনার সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে এই চেঞ্জটা লিখে ফেলবেন, এবং কারণ এই চেঞ্জগুলোই আমরা অ্যাডজাস্টমেন্ট করবো ইনকাম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে। চেঞ্জটা কিভাবে লিখবো স্যার? মানে এই যে 2 বছরের যখন ইনকাম ব্যালেন্স শিটটা দেওয়া থাকবে কম্পারেটিভ, তখন এই 2 বছরের চেঞ্জটা লিখে ফেলতে হবে, ও মাইনাস প্লাস করে ফেলতে হবে স্যার। মাইনাস প্লাস করতে হবে, জি। ওকে। প্রশ্নই স্যার। হ্যাঁ, প্রশ্নে। আচ্ছা, এটা কিন্তু আমি আবার বলছি না যে প্রশ্নে করবেন, কারণ প্রশ্নে দাগ দেওয়া সম্ভবত এই রেস্ট্রিকশন আছে। আমরা খাতায় লিখে ফেলেন, সমস্যা কি। একদম লাস্ট পরীক্ষা যখন দিবেন আপনাদের যে পেপারটা দিবে সেই পেপারের একদম লাস্ট পেজে রাফ করে ফেলবেন। আচ্ছা, সো এখান থেকে কিছু বোঝা যাচ্ছে যে কম্পারেটিভ ব্যালেন্স শিট থেকে ইনক্রিজ বা ডিক্রিজ দেখে কিছু বোঝা যাচ্ছে? জি ক্যাশ স্যার, ইনক্রিজ হয়েছে। ক্যাশ আচ্ছা, ইনক্রিজ ক্যাশ, হয়েছে। হ্যাঁ, ক্যাশ 33,000 বিগিনিং ব্যালেন্স ছিল, আর এই বছর হচ্ছে 55,000, তার মানে 22,000 ইনক্রিজ হয়েছে। Yes. এই এই 22,000 কিভাবে ইনক্রিজ হলো? থ্রু অপারেটিং অ্যাক্টিভিটিস, থ্রু ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এন্ড থ্রু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটাই আমাদেরকে দেখাইতে হবে বেসিকলি। আচ্ছা, তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল দেখেন 30,000 ছিল, 20,000 হয়েছে, 10,000 ডিক্রিজ হয়েছে। হোয়াট ডাজ ইট মিন? আমার আহ, ক্যাশ ক্যাশ বাড়ছে স্যার। অর্থাৎ আমার এখানে অ্যাকাউন্টস রিসিভেবলের টাকা আর ক্যাশ রিসিভ করছি, নতুন করে হয় নাই। জি স্যার, ক্যাশ হ্যাঁ, রিসিভ করছি। আমি যদি বাড়তো তাহলে কি হইতো? ইনক্রিজ হতো। হ্যাঁ, বাড়লে তো ইনক্রিজ হবে, কিন্তু হোয়াট ডাজ ইট মিন যে যদি ইনক্রিজ হতো তাহলে এটা মানে কি? তার মানে ক্রেডিট সেলস হয়েছিল, জি অ্যাকাউন্টস তার মানে রিসিভেবল স্যার যদি। হুম। তার মানে স্যার ক্যাশ আমাদের হাতে ছিল না, তো এই কারণে আর কি ক্যাশ কম হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল বেশি হয়ে গেছে। অ্যাকাউন্টস রিসিভেবল, হ্যাঁ, যদি আমাদের বাড়তো তাহলে আমরা ধরতাম যে আমাদের এই বছরে আর কিছু ক্রেডিট সেলস হয়েছে। তাহলে ক্রেডিট সেলস হলে আমাদের এটা তো ইনকাম স্টেটমেন্টের মধ্যে দেখাইছি, কিন্তু সেটা তো ক্যাশ আসে নাই, তখন সেটা আবার মাইনাস করে নিতাম। ঠিক আছে, মাইনাস করে নিতাম। আর অ্যাকাউন্টস রিসিভেবল যেহেতু এখানে ডিক্রিজ হয়েছে, তার মানে ক্যাশ পাইছি কিন্তু সেলস হয় নাই। হ্যাঁ স্যার। তা- তাহলে এইটা এখন কি করতে হবে? লেস করে দিতে হবে, সরি প্লাস করতে হবে। ক্যাশ বেড়েছে যেহেতু প্লাস করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন ইনভেন্টরি 10,000 ছিল, 15,000 হয়েছে, তার মানে কি ইনভেন্টরি বেড়েছে। আচ্ছা, আপনারা কি কেউ কথা বলতেছেন? যদি প্লিজ কেউ বর বাইরে থাকেন, কেউ বরকত বাইরে আলী থাকবেন ভাই, তা। প্লিজ একটু মিউট করেন। বরকত আলী ভাই, আপনি একটু মিউট করলে ভালো হয়। মানে একজনের জন্য পুরো ক্লাসে আসলে ডিস্ট্রাক্ট হয়ে যান। ওকে, থ্যাংক স্যার, ইউ। জি। স্যার ইনভেন্টরি তার মানে আমরা স্যার এবার হচ্ছে কিনেছি বেসিক্যালি। না, তো এইটা দুইটা হইতে পারে। একটা হচ্ছে যে ইনভেন্টরি 10,000 ছিল আর 15,000 হয়েছে, তাহলে এইটা হইতে পারে যে এই বছর আমাদের ইন্ডিং ইনভেন্টরি বেশি হয়েছে, অর্থাৎ আমাদের আনইউজড ইন্ডিং ইনভেন্টরি আছে। তাহলে এই এমনও তো এই হতে পারে স্যার, পার্সেস বেশি করছে। হ্যাঁ, হইতে পারে। পারচেজ বেশি করলে তাহলে ইনভেন্টরি বাড়বে, আবার অন্যদিকে ক্যাশ চলে ক্যাশ যাবে। কম। অ্যাকাউন্টস পেয়েবলও বাড়বে যদি আমরা অন অ্যাকাউন্টে হয়। আচ্ছা ঠিক আছে। স্যার, এটা যে আর অন অ্যাকাউন্ট না ক্যাশ, আমি সেটা বুঝবো কিভাবে স্যার? সেটা বুঝবো কিভাবে? আচ্ছা, সেটা আমরা বোঝার জন্য আমরা একটু পরে যখন আমাদের বাকি এডিশনাল ইনফরমেশন গুলো দিব তখন বুঝতে পারবেন।
আচ্ছা, এরপর দেখেন প্রিপেইড এক্সপেন্স 1,000 টাকা শুরুতে ছিল, পরে হচ্ছে 5,000 টাকা, তার মানে কি 4,000 টাকা আরো এই বছর প্রিপেইড করা হয়েছে। জি আচ্ছা, তাহলে ইট মিনস এক্সপেন্স গুলো যখন আমরা প্রিপেইড এক্সপেন্স গুলো কি করি, এক্সপেন্স থেকে মাইনাস করি না, কারণ এটা তো আমার এক্সপেন্স না। না স্যার। হ্যাঁ, তো এক্সপেন্স না, তাহলে প্রিপেইড এক্সপেন্সটা সাধারণত আমরা লিখি কি প্রিপেইড এক্সপেন্স ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট, জার্নালটা হচ্ছে এটা। আর অ্যাডজাস্টমেন্ট করার সময় লিখি প্রিপেইড এক্সপেন্স ক্রেডিট আর এক্সপেন্স ডেবিট। ডেবিট। ঠিক আছে, তার মানে এখানে বেড়েছে, ইট মিনস আমাদের এখানে এক্সপেন্সের মধ্যে কিছু প্রিপেমেন্ট ছিল, যেটা কিন্তু এবছরের এক্সপেন্স না, ক্যাশ, কিন্তু ক্যাশ চলে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্টের মধ্যে ল্যান্ড ছিল 20,000, 1,30,000, 1,10,000 টাকা ইনক্রিজ হয়েছে, তার মানে কি এইটা ল্যান্ড পারচেস করা পারচেস হইলেই তো করা হয়েছে। হয়েছে। জি স্যার, এখন পারচেস এইটা করা। যদি ক্যাশ পারচেস না হয় তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে। না স্যার। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা ক্যাশ পারচেস কিনা? তাহলে আমাদের নোটসে দেখতে হবে যে এটা কিছু করে কিছু বলা আছে কিনা, যদি না বলা থাকে তাহলে কি হবে, ক্যাশ পারচেস। ক্যাশ পারচেস। আচ্ছা, দ্যাটস বিল্ডিং এ মিন স্যার, দেখেন। দ্যাটস মিন স্যার নোটে যদি আমাদের কোনো স্পেসিফিক কোনো কিছু বলে দেয় তাহলে সেটাকে আমরা ওইভাবে ধরে নিব, আর যদি কিছু ধরে না নেবো, বলে, হ্যাঁ, আর কিছু না বলে তাহলে সেটাকে আমরা ক্যাশ হিসেবে ধরে নিব। ক্যাশ হিসেবে ধরে নেবো, রাইট। ওকে আচ্ছা, স্যার। আরেকটা বিষয় হলো যে আমার বাড়া বা কমা আরেকটা কারণ হইতে পারে ফিক্সড অ্যাসেটের, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের জন্য অথবা রিভ্যালুয়েশন সারপ্লাসের জন্য। নর্মালি আপনাদের এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সে ফান্ডামেন্টাল এই যে কোর্সটা আছে এখানে সাধারণত রিভ্যালুয়েশন সারপ্লাসের ইস্যু থাকে না, নর্মালি থাকে না। আপনাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে, সেখানে আরেকটু কমপ্লেক্স কোয়েশ্চেন থাকবে, সেখানে থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন বিল্ডিং 40,160, তার মানে 1,20,000 টাকা বেড়েছে, ক্যাশ পারচেস হয়েছে আমরা ধরে নিচ্ছি। একুমুলেট ডেপ্রিসিয়েশন 5,000, 6,000, 11,000, তার মানে গত বছরের ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন 5,000 টাকা, এই বছর আরো 11,000 টাকা, তাহলে 6,000 টাকা কি হয়েছে, ডেপ্রিসিয়েশন হয়েছে। এই 6,000 টাকা ডেপ্রিসিয়েশনটা কি আমার ইনকাম স্টেটমেন্টে আসার কথা না? জি স্যার। এখন দেখেন ইনকাম স্টেটমেন্ট ডেপ্রিসিয়েশন আছে 9,000 টাকা, আমি একটু দেখি 9,000। আরো একটু চেক করি যে আরো কোনো ডেপ্রিসিয়েশন আছে কিনা। আচ্ছা, তারপর দেখেন ইকুইপমেন্টেরও ডেপ্রিসিয়েশন আছে, ইকুইপমেন্টও ইনক্রিজ হয়েছে, তার মানে এটাও আমার ইনভেস্টিং পারচেস। অ্যাক্টিভিটিসে লেস হয়েছে। জি স্যার। হ্যাঁ, তারপরে এইখানেও ডেপ্রিসিয়েশন আছে, 1,000 ছিল 3,000 হয়েছে, তার মানে 2,000, তাহলে 6 আর 2 8,000 টাকা। 8,000 টাকার হিসাব আমরা পাইলাম ডেপ্রিসিয়েশনের, কিন্তু হয়েছে কত টোটাল? 9,000 টাকা স্যার। 9,000 টাকা। তাহলে আমাদের একটু চেক করতে হবে যে অন্য কোথাও ডেপ্রিসিয়েশন আছে কিনা বা অন্য কিছু ইস্যু হয়েছে কিনা। আচ্ছা, এরপরে দেখেন ব্যালেন্স শিটের লাইবিলিটিজ এন্ড স্টক হোল্ডার্স ইকুইটি সেকশনটা একটু দেখেন। কারেন্ট লাইবিলিটিজ এখানে 12,000, 28,000, অ্যাকাউন্টস পেয়েবল 16,000 টাকা বেড়েছে। আমাকে একটু বলেন কেউ একজন যে এই 16,000 টাকা মিনিং কি? আমি দায় পরিশোধ করেছি আর কি। পরিশোধ করলে তো কমে যেত, কমে নাই তো, বাড়ছে। বাড়ছে এটা, পারচেস করছি। হ্যাঁ, স্যার বাড়ছে। ক্রেডিট আচ্ছা, পারচেস ক্রেডিট হয়েছে। পারচেজ হয়ে গেছে স্যার, ক্রেডিট ক্রেডিট পারচেজ। পারচেজ, তাহলে দেখেন ক্রেডিট পারচেজটা কি আমার কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আছে না? আছে। 1,50,000 টাকা, এটাকে লেস করছিলাম না আমি ইনকাম স্টেটমেন্টে? জি। কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি আমার 1,50,000 টাকা পুরোটাই লেস হবে, মানে পুরোটাই ক্যাশ গেছে? না স্যার। এখান থেকে আবার কি হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবলের টাকা তো আমার রয়ে গেছে 16,000 টাকা, আবার ইনভেন্টরিও কিন্তু আছে। হ্যাঁ। ওকে। আচ্ছা, তারপর ইনকাম ট্যাক্স পেয়েবল 8,000, 6,000 টাকা, তাহলে এটা মানে কি 2,000 টাকা পেমেন্ট করছি লাইব্রেরির টাকা। আচ্ছা, এখানে একটু বলি ইনকাম ট্যাক্সের সাথে এই বছরের ইনকাম ট্যাক্স কত ছিল এটা একটু ইয়া করবেন। এই বছর ইনকাম ট্যাক্স হচ্ছে 47,000। আচ্ছা, আমি কি 1 মিনিট পরে আজানের পরে শুরু করবো? জি স্যার, শিওর। ঠিক আছে। জি।
ওকে, সো আমাদের কিন্তু কোশ্চেন পাওয়ার পরই এরকম অ্যানালাইসিসটা শেষ করে ফেলতে হবে। কারণ এখানে মানে দ্য মোর ইউ ক্যান অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন, দ্য মোর ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য রিজনস ফর দিস চেঞ্জেস অ্যান্ড ইউ ক্যান ডু ইউর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওকে, আচ্ছা তাহলে পরে দেখেন এখানে বন্ডস পেয়েবল 20,000 এবং 1,30,000, 1,10,000 টাকা। হোয়াট ডাজ ইট আর মিন? ইনকাম ট্যাক্স পেয়েবলটা একটু যদি আরেকটু ও বলতেন। হ্যাঁ, ইনকাম ট্যাক্স পেয়েবলটা ছিলাম। ইনকাম ট্যাক্স পেয়েবল হচ্ছে শুরুতে ছিল 8,000 টাকা। তাহলে এই বছরে যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স হয়েছে 47,000 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? 47,000 টাকা এর সাথে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আমি দেখবো যে লাস্ট কত ইনকাম ট্যাক্স পেয়েবল। তাহলে ইনকাম ট্যাক্স পেয়েবল 6,000 টাকা, তার মানে বাকিটুকু হচ্ছে ইনকাম ট্যাক্স পেইড করা হয়েছে। এটা স্যার ওকে, আমরা কি 2020 সালের সাথে করব 6,000 টাকার সাথে? না, আমরা যখন ইনকাম ট্যাক্স পেইড এইটা করব, ইনকাম ট্যাক্স পেইড নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আলাদা করেও দেখাইতে পারি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্স সেগমেন্টে, অথবা ইনকাম ট্যাক্স পেবল যে 2,000 টাকা এটাও দেখাইতে পারি। জি সো স্যার। বেটার হচ্ছে অনেক সময় আমরা যে কত টাকা স্যার ইনকাম ট্যাক্স ওপেনিং এর এক্সপেন্স, সাথে হ্যাঁ ওপেনিং এর সাথে এক্সপেন্সটা যোগ ওপেনিং এর করা। সাথে এক্সপেন্স যোগ করে দিলে তো হ্যাঁ, মাইনাস কারণ আমরা করতে হবে ইনকাম ট্যাক্স এন্ডিংটা। এক্সপেন্স যে 47,000 টাকা, আমি তো জানি না যে এটা কি ক্যাশ পেমেন্ট করা হয়েছে কিনা। আচ্ছা একটা সেকেন্ড, আমার একটু জাস্ট সেকেন্ড। ওকে, সো তাহলে এখানে দেখেন ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা যে 47,000 আসছে, তা আমি কিন্তু বলতে পারি না যে এটা 47,000 কি আমি ক্যাশ পেমেন্ট করছি কিনা। সো এই জন্য আমরা যেটা করি ওপেনিং ব্যালেন্সের সাথে অ্যাড করে তারপরে হচ্ছে যেটুকু এন্ডিং ব্যালেন্স, তার মানে বাকিটুকু হচ্ছে আমার ক্যাশ পেমেন্ট করা হয়েছে। স্যার আমরা কি 2,000 টাকা করে ধরলে কি আমাদের হবে? আহ এখন একটু cash চেক flow? করব, আমরা একটু চেক করব যে এইটা কি আমরা 2,000 টাকা দিয়ে করব নাকি ওপেনিং ব্যালেন্সের সাথে অ্যাড করে করব। ঠিক আছে, ওইটা দুইটা মেথড আছে, ওকে স্যার। দুইটাই অ্যাপ্লিকেবল। নারেশনও দেখতে হবে। হ্যাঁ, এরপর দেখেন বন্ডস পেয়েবল 1,10,000 টাকা বেড়েছে, তার মানে যদি কিছু বলা না থাকে তাহলে নতুন বন্ড ইস্যু করেছেন, ক্যাশ ইনফ্লোজ হয়েছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে, সরি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে। আচ্ছা তারপরে হচ্ছে কমন স্টকে 20,000 টাকা বেড়েছে, যদি কিছু বলা না থাকে তাহলে কি শেয়ার ইস্যু করছেন নতুন। আর রিটেন আর্নিংস 48,000 ছিল 1,00,000, শেষ হচ্ছে 164,000। তাহলে রিটেন আর্নিংস বেড়েছে, হোয়াট ডাজ ইট মিন? কত বাড়ার কথা? এই বছরের প্রফিট অ্যাড হয়েছে না 1,45,000 অ্যাড হয়েছে না? জি স্যার। তাহলে গত বছরের রিটার্ন আর্নিংস হচ্ছে 48,000 টাকা, আর এই বছরের প্রফিট হলো 1,45,000। এই দুইটা যোগ করার পরে দেখেন এটা কি আসে কিনা, 1,64,000 আসে। 48 প্লাস 1,47,000 না তো স্যার, আসে। না আসে না না স্যার, স্যার। 1,95,000 টাকা আছে। 95 আসে, তাহলে কমে গেছে কেন? ডিভিডেন্ড দিছে মেবি স্যার। ভেরি ডিভিডেন্ড পে গুড, তাহলে করছে। মানে হচ্ছে ডিভিডেন্ড পেমেন্ট করা হয়েছে, তাহলে ডিভিডেন্ড পেমেন্টটা যাবে হচ্ছে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে। তাহলে এভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন আমি কম্পারিজন করে দেখলাম যে চেঞ্জ গুলো কি আসছে। এবার দেখেন আদার অ্যাডিশনাল ইনফরমেশন গুলো একটু পড়েন। তাহলে স্যার ডেপ্রিসিয়েশনের স্পেসিফিকেশনটা ওরা বলে দিয়েছে স্যার। হ্যাঁ, ডেপ্রিসিয়েশনের ডিসক্লোজারটা ওরা বলে দিছে কেন বলে চেঞ্জ দিয়েছে। হয়েছে। জি স্যার। তাহলে ডেপ্রিসিয়েশন হচ্ছে বিল্ডিং এর 6,000 আর ইকুইপমেন্টের 3,000। আমরা একটু দেখি তো তাই কি ছিল কিনা। হ্যাঁ, বিল্ডিং এর হচ্ছে 6,000 ঠিক আছে, কিন্তু ইকুইপমেন্টের 2,000 টাকা। যাই হোক, ইকুইপমেন্ট মনে হয় একটা সেল করা হয়েছে যে কারণে এখানে কম বেশি হয়েছে। আচ্ছা পরেরটা পড়েন। এই যে স্যার, ইকুইপমেন্টের যে 1,000 টাকা ডেপ্রিসিয়েশনের আমাদের মিস কনভেনশন ছিল সেটা এখানে বলে দিয়েছে স্যার। ওকে, সো ইকুইপমেন্ট একটা সেল করা হয়েছে, সোল্ড ইকুইপমেন্ট উইথ বুক ভ্যালু অফ 7,000 টাকা
জি। বুক ভ্যালু কিভাবে ডিটারমাইন করছে? কস্ট প্রাইস 8,000 টাকা ছিল আর Cost- ওই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন ছিল 1,000 টাকা, তাহলে 7,000 টাকা হচ্ছে বুক ভ্যালু এবং সেটা সেল করা হয়েছে 4,000 টাকা। তাহলে দেখেন যদি আমি অ্যাসেট সেল করি তাহলে এখানে গেইন বা লস হবে। জি। এখন গেইন হতে পারে যখন আমি অ্যাসেটের প্রাইস থেকে বেশি প্রাইসে সেল করব, বুক ভ্যালু থেকে বেশি প্রাইস। লস হয়েছে স্যার হ্যাঁ 3,000 তাহলে টাকা। জি, তাহলে আর যদি লস হয় তাহলে লসটা আমি কোথায় লিখছি? ইনকাম স্টেটমেন্টে স্যার। সিগন্যাল। ইনকাম স্টেটমেন্টে লিখেছি। আচ্ছা, এই লসটার জন্য কি আমার আসলে কোনো ক্যাশ আউটফ্লো হয়েছে? লস অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেট 3,000 টাকা, যেটা আউটফ্লো হয়েছে? না স্যার। না স্যার। আউটফ্লো হয় হয় নাই। হ্যাঁ, তাহলে আউটফ্লো হয় নাই, তাহলে এইটাও কিন্তু আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে বাদ দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে যে অ্যাসেট সেল করা হয়েছে 4,000 টাকা, এটা কিন্তু ক্যাশ আসছে। তাহলে ইকুইপমেন্ট থেকে দেখেন, ইকুইপমেন্টের আমার চেঞ্জটা কি আসছিল? যে ইকুইপমেন্ট 10,000 ছিল আর হচ্ছে 27,000, তার মানে 17,000 টাকা বেড়েছিল না? জি স্যার। জি সতেরো স্যার। হাজার টাকা বেড়েছিল, আপনি ধরে নিচ্ছেন কি 17,000 টাকা পারচেস করছিলেন। পারচেস করছিল। তাহলে এই পারচেজের মধ্যে কিন্তু আবার সেলসও আছে 4,000, সরি 7,000 টাকা সেলস, মানে কস্ট প্রাইস হচ্ছে 7,000 টাকা। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এই 7,000 টাকা যেটা চেঞ্জ হয়েছে, আহ, যেটা কস্ট প্রাইস 8,000 টাকা আর এখনো ডেপ্রিসিয়েশন 1,000 টাকা, তাহলে কস্ট প্রাইস যে 8,000 টাকা আছে সেই 8,000 টাকা কিন্তু চলে গেছে, চলে যাওয়ার পরেও আরো 17,000 টাকা বাড়ছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখতে হবে আসলে পারচেস করা হয়েছে কত। আসলে পারচেস 17,000 হয়নি, কারণ 10,000 থেকে 17,000 টাকা বেড়েছে, তার থেকে আবার সেলও করা হয়েছে 8,000 টাকা, তাহলে ওইটুকু বাদ দেওয়ার পরে বাকিটুকু পারচেস হয়েছে। আর 4,000 টাকা যে ক্যাশ আসছে সেটা হলো আমার, যেহেতু আমি ক্যাশ প্রাইস আমার কস্ট প্রাইসই সেল করি নাই, লস হয়েছে যেটা, তো এই ক্যাশ পারচেসটা আবার ইনভেস্টিং থেকে মাইনাস করতে হবে। আচ্ছা, পরেরটা দেখেন তো, এটা বুঝেন কিনা। নাম্বার 3। জি স্যার, এটা যাবে না আর কি, নোট দিয়ে লিখতে হবে আর কি। তাহলে এটা চেঞ্জটা কোথায় দেখাবো? এই যে 1,10,000 টাকা যে বন্ড ইস্যু করছেন নোটস ল্যান্ডের জন্য, এটা কোথায় দেখাবেন? এটা তাহলে দেখেন, মেবি কোথাও যাবে। হ্যাঁ এই যে দেখেন ল্যান্ডের যে 1,10,000 টাকা বেড়েছিল, আমরা কি বলছিলাম? তাহলে ল্যান্ড পারচেজ এটা আমরা মাইনাস করবো নাকি? জি। এখন তাহলে মাইনাস করব, হ্যাঁ স্যার। কারণ কি এই ল্যান্ড পারচেজ করা হয়েছে বন্ড ইস্যু করে, তাহলে ক্যাশ যায় নাই। জি স্যার। আবার অন্যদিকে দেখেন বন্ডস পেয়েবলও বেড়েছে 1,10,000 টাকা। 10,000 টাকা। তাহলে এই বন্ডস পেয়েবল ইস্যু, বন্ডস ইস্যু করে নতুন যে ইস্যু করছেন সেটার কারণে ক্যাশও আসে নাই। ঠিক আছে, তাহলে এইটা আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ওই চেঞ্জটা দেখাবো না। আচ্ছা, তারপরে এখানে কি হয়েছে যে বিল্ডিং পারচেস করা হয়েছে 1,20,000 টাকা আর ইকুইপমেন্ট পারচেস করা হয়েছে 25,000 টাকা। তাহলে দেখেন এখানে নর্মালি পারচেসটা বলে দিছে, না বলে দিলেও কিন্তু আমরা করতে পারতাম। তাহলে বিল্ডিং যেটুকু পারচেস করা হয়েছে, বিল্ডিং এরটা কত দেখাইতেছিল? বিল্ডিং 1,20,000 না? তাহলে 1,20,000 এক্সপ্লেনেশন পাওয়া গেছে কি, যে এটা ক্যাশ পারচেস হয়েছে। আর ইকুইপমেন্ট হয়েছে পারচেস হয়েছে 25,000 টাকা, আবার সেলসও হয়েছে। সেলস হচ্ছে 8,000 টাকা স্যার। জি, হ্যাঁ। আর কমন স্টক 20,000 টাকা ক্যাশ সেল করা হয়েছে। তাহলে দেখেন কমন স্টক যে 20,000 টাকা বেড়েছে সেটার এক্সপ্লেনেশনটা কি? এইটা ক্যাশ হয়েছে, তাহলে এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে। আর ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে, ওই যে আপনারা ডিভিডেন্ডটা পাইছেন যে 29,000 টাকা কিভাবে আসলো? জি স্যার। ঠিক আছে, তাহলে নাও লেটস ডু দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। প্রথমে আপনি যেটা করবেন, অপারেটিং অ্যাক্টিভিটিসটা করবেন। ডিটারমাইন নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস বাই কনভার্টিং নেট ইনকাম ফ্রম অ্যান অ্যাকচুয়াল বেসিস টু ক্যাশ বেসিস। তাহলে আমার যে প্রফিটটা ছিল সেই প্রফিটটার সাথে এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে। সো প্রফিট ওয়াজ 1,45,000। এখন সেখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট গুলো করবো হচ্ছে নন ক্যাশ আইটেম গুলো, এক্সপেন্স গুলো আমি যোগ করব, তখন বাদ দিয়েছিলাম, এখন যোগ করব। তাহলে ডেপ্রিসিয়েশন আমি লেস করেছিলাম, এখন ডেপ্রিসিয়েশন অ্যাড করব। অ্যামোর্টাইজেশন যদি থাকে বাদ দিয়েছিলাম, এটা অ্যাড করব, ডেপ্রিসিয়েশন থাকলে যোগ করব।
আচ্ছা, গেইন থাকলে আমি মাইনাস যোগ করেছিলাম, এখন মাইনাস করব। লস থাকলে লেস করেছিলাম, এখন প্লাস করব। আর হচ্ছে কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটিতে যে চেঞ্জটা হয় সেটা আমি অ্যাডজাস্ট করব। এটা একটু লিখে ফেলেন। ডান। ওকে স্যার। ওকে স্যার। ওকে। স্যার 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 আর একটু স্যার, স্যার একটু স্যার। বুঝছে স্যার। আচ্ছা, আচ্ছা। সো তাহলে লেটস স্টার্ট আওয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ফার্স্ট হচ্ছে নেট ইনকাম থেকে আমরা স্টার্ট করব। নেট ইনকাম অ্যাডজাস্ট প্লাস হচ্ছে অ্যাডজাস্টমেন্টস, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে এখানে শুরুতে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা যোগ করে নিব। এখানে প্রত্যেকটা আইটেম বাই আইটেম দেখাচ্ছে। আমি আপনার আইটেম বাই আইটেম ডিসকাসও করবো, আবার একসাথে পুরোটাও দেখাই দিব ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্স সেগমেন্টটা। ঠিক আছে? এখানে একটা বিষয় বলি, আমরা কিন্তু ফলো করতেছি কোন মেথড? ডিরেক্ট অর ইনডিরেক্ট মেথড? ইনডিরেক্ট স্যার। ইনডিরেক্ট স্যার। ইনডিরেক্ট মেথড। তাহলে ইনডিরেক্ট মেথডে শুরুতেই কি লিখবো? নেট ইনকাম। জি। কারণ ওই যে আমাদের যে প্রফিট লস ছিল, প্রফিট লস স্টেটমেন্টে যে প্রফিট ছিল, সেখান থেকে আমরা শুরু করব। আর সেখান থেকে আমার যত নন ক্যাশ আইটেম গুলো থাকবে সেগুলো বাদ দিব। স্যার এটা কি আমরা তুলবো? হ্যাঁ, হ্যাঁ, আপনারা তুলবেন হচ্ছে নেট ইনকাম। প্রথমে লিখবেন, উপরে টাইটেল হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপরে শুরু করবেন নেট ইনকাম প্লাস অ্যাডজাস্টমেন্ট। মানে একটু, হ্যাঁ।
হয়েছে স্যার। ওকে, তারপরের অ্যাডজাস্টমেন্টটা ছিল যে লস অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেট। যদি লস থাকে আমরা বাদ দিয়েছিলাম, এখন প্লাস করব। আর গেইন থাকলে সেটা অ্যাড করেছিলাম, এখন মাইনাস করব। তাহলে আমাদের ছিল কি লস, না কোশ্চেনে? স্যার লস ছিল 3,000 হ্যাঁ, টাকা। ইনকাম স্টেটমেন্টের মধ্যে একটা প্ল্যান্ট অ্যাসেট, ওই যে ইকুইপমেন্ট সেল করা হয়েছে 3,000 টাকা লস, আর ওইটা আমরা লেস করেছিলাম, এখন এটা অ্যাড ব্যাক করবো। পরে এটা হচ্ছে লস অন ডিসপোজাল। আমরা কিন্তু এখানে নেট ক্যাশ প্রোভাইডেড বা অপারেটিং অ্যাক্টিভিটিস লিখবো না, কারণ শেষ করি নাই এখনো। জি ওরা স্যার। প্রত্যেকটা আইটেম বাই আইটেম আসতেছে, তো এই জন্য আপনাদের বোঝানোর জন্য করতেছে। কারণ এটা, জি স্যার। আচ্ছা, পরে কি আইটেম ছিল আমাদের, যে কারেন্ট অ্যাসেট যদি থাকে সেটা অ্যাডজাস্ট করা। আচ্ছা, তো এইখানে একটু বলি যে আমাদের, যদি আপনারা এখানে বের করতে চান এটাও করা সম্ভব, যে কত টাকা ক্যাশ সেলস হয়েছে। আবার অন্য অ্যাপ্রোচ করলেও হবে, যে অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল কতটুকু বেড়েছে সেটা বের করলেও হবে। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে অ্যাকাউন্টস রিসিভেবল শুরুতে ছিল 30,000 টাকা, ওকে, এবং শেষে হচ্ছে 20,000 টাকা। আমরা যদি দেখি সেলস রেভিনিউ 5,07,000 টাকা, এই অ্যাপ্রোচও করতে পারেন, ডিরেক্ট মেথডে যে অ্যাপ্রোচটা করে। তো ওরা বোঝানোর জন্য আপনাকে এভাবে দেখাইছে যে অ্যাকাউন্টস রিসিভেবল বিগিনিং ব্যালেন্স হচ্ছে 30,000 টাকা, আর সেলস রেভিনিউ হচ্ছে 5,07,000 টাকা। আমরা ধরে নিচ্ছি যে এটা ক্যাশ ট্রেড সেলস হচ্ছে, তাহলে টোটাল 5,37,000 টাকা, আর এখান থেকে ইন্ডিং ব্যালেন্স হচ্ছে 20,000 টাকা, তাহলে বাকিটুকু হচ্ছে ক্যাশ রিসিভ করা হয়েছে 5,17,000 টাকা। তো এটা একটা অ্যাপ্রোচ। আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে সরাসরি আপনি অ্যাকাউন্টস রিসিভেবলের ব্যালেন্সটা লিখে দেবেন। তো এইটা আমরা যেহেতু ইনডিরেক্ট মেথড করতেছি, তাহলে এখানে আর ওই ক্যালকুলেশনটা দেখাইতে হবে না, সরাসরি অ্যাকাউন্টস রিসিভেবলটাকে দেখাইতে হবে। আর ইনডিরেক্ট মেথড যদি করি আমরা, যেগুলা চেঞ্জ হয়েছে ওই অ্যামাউন্ট গুলো লিখলে কি হবে স্যার? শুধু অ্যামাউন্ট গুলি লিখে দিবেন, জি। জি, অর্থাৎ এখানে আমার দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল কতটুকু বেড়েছে, 10,000 বেড়েছে না? কমেছে স্যার। কমেছে, সরি। তাহলে কমলে প্লাস করে দিবেন। কারেন্ট অ্যাসেটের চেঞ্জটা হচ্ছে, কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ করে তাহলে প্লাস হবে, আর যদি ইনক্রিজ করে তাহলে মাইনাস মাইনাস। হবে। আর অন দ্য আদার সাইড কারেন্ট লাইবিলিটি সেকশনে দেখবেন, কারেন্ট লাইবিলিটি যদি ইনক্রিজ করে প্লাস হবে, আর যদি ডিক্রিজ করে মাইনাস হবে, দ্যাটস ইট। এখন যদি ওই যে বললাম যে ইনকাম ট্যাক্স পেয়েবল, এটা যদি কারেন্ট লাইবিলিটি সেগমেন্টে দেখান, তাহলে আপনি 2,000 টাকা লিখলেই হবে। আর যদি ইনকাম ট্যাক্স এক্সপেন্স পুরোটা আলাদা করে দেখান, তখন ওই যে ওই ক্যালকুলেশনটা করতে হবে, যে ওপেনিং ব্যালেন্সটা যোগ করে ওইভাবে। ওকে, তাহলে পরেরটা লেখেন যে অ্যাকাউন্টস রিসিভেবল ডিক্রিজ হয়েছে। হয়েছে স্যার। আচ্ছা, পরেরটা হচ্ছে ইনভেন্টরি যে চেঞ্জটা হয়েছিল এখানে। আপনারা এভাবেও চিন্তা করতে পারেন, আবার শুধু ইনভেন্টরি চেঞ্জটাও দেখাতে পারেন। ইনভেন্টরি বেড়েছিল, তাহলে এটা লেস করে দেবেন। স্যার, এই যে লস জি। অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেট, এটা স্যার অ্যাড হওয়ার কারণটা কি একটু একটু বুঝে? আচ্ছা, এটা হচ্ছে আমি ওইখানে ইনকাম স্টেটমেন্টের মধ্যে কি করছিলাম,
যখন শুরুতে ইনকাম স্টেটমেন্ট করছিলাম তখন কি করছিলাম? এই যে ইনকাম স্টেটমেন্ট, এটা কি তখনকার বাদ দিয়েছিলাম। বাদ দিয়েছিলেন? তাহলে আমার কোশ্চেন হচ্ছে যেগুলো নন ক্যাশ আইটেম সেগুলো আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আনবো না, আমরা এটা বাদ দিয়ে নিতে হবে। তাহলে লস অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেট, এটা যে বাদ দিয়েছিলাম এক্সপেন্সটা, এই এক্সপেন্সটার জন্য কি কোনো ক্যাশ গিয়েছে? না স্যার। আমরা যে নেট প্রফিটটা 1,45,000 টাকা, এটা বলছি অ্যাকচুয়াল প্রফিট, তাহলে এটাকেই তো আমরা রিকনসাইল করে ক্যাশ প্রফিট বের করতে যাচ্ছি, যেখান থেকে কত টাকা ক্যাশ আসছে। জি স্যার। তাহলে ডেপ্রিসিয়েশন যেই কারণে আপনি এখান থেকে অ্যাড করছেন, সেম কারণে হচ্ছে লসটা। আমি কারণ ডেপ্রিসিয়েশনের জন্য তো কোনো ক্যাশ যায় নাই, ক্যাশ গেছে? জি না ডেপ্রিসিয়েশন স্যার। ইজ নন নন ক্যাশ আইটেম, সেম থিং। যে লস অন ডিসপোজাল, এটাও নন ক্যাশ আইটেম, তাহলে এটা আমি মাইনাস করছিলাম, এখন এটা প্লাস করছি। ওকে স্যার, ঠিক এম আই আছে। ক্লিয়ার? হ্যাঁ। স্যার আরেকটা প্রশ্ন ছিল, জি। তো সেটা হলো এই যে লস অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেটটা স্যার আমি ইনকাম স্টেটমেন্টে ছিল, বাট হ্যাঁ, এটা যদি কোনো নোট, যদি স্যার আমার নোটসে যদি কোনো কিছু সামারি ওরা না করে দেয়, তাহলে কি হ্যাঁ। অন্য কোনো ওয়ে আছে যে আমি এটা সত্যতা যাচাই করতে পারবো যে এটা আমার আসলেই লস হয়েছিল স্যার? না, এইটা অবশ্যই দেয়া থাকবে, কারণ এই যখন আপনি অ্যাসেট সেল করেন, অ্যাসেট সেল করার সাথে দুইটা ঘটনা হয়। জি স্যার। যে লসটা আছে সেটা ইনভেস্টিং অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যায়, আবার যে অ্যাসেটটা সেল করছেন সেটা আবার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ যায়। তাহলে আপনি ইনভেস্টিং কত এক্টিভিটি। টাকার অ্যাসেট, কত টাকা বিক্রি করছেন, এটা যদি নোটস না থাকে তাহলে তো আপনি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ লিখতে পারবেন না। আচ্ছা স্যার, তাহলে দুইটা ওয়েতে আমার তখন ওটা বাধাগ্রস্ত হবে স্যার। হ্যাঁ, তো দুই দুই জায়গায় ডিসক্লোজার থাকবে। থ্যাংক ইউ স্যার। ইনকাম, সো ইনক্রিজ ইন ইনভেন্টরি, কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে আমরা লেস করব। এই ক্লিয়ার এইটুকু সবার? জি স্যার। এটা আচ্ছা, এখানে আবার একটু দেখে নেন যে যদি আপনি এখান থেকে বুঝেন যে কতটুকু ইনভেন্টরি পারচেস করা হয়েছে, সেটাও কিন্তু বের করতে হবে। সেটা কেমনে? যেমন ইনভেন্টরি বিগিনিং ব্যালেন্স ছিল 10,000 টাকা, আর এই শোনো না, এন্ডিং ব্যালেন্স হচ্ছে 15,000। হ্যাঁ, আর এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড যেটা গিয়েছে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ছিল হচ্ছে ক্রেডিট, কারণ ইন ইন কস্ট অফ গুডস সোল্ড এর সাথে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ। ওকে, তাহলে যদি এখন বাদ দেন তাহলে বাকিটুকু হচ্ছে আপনার ইনভেন্টরি পারচেস করা হয়েছে 155,000। বিগিনিং, এন্ডিং আর কস্ট অফ গুডস সোল্ড, এই যে ডিফারেন্সটা সেটা হচ্ছে পারচেস। বাট আমরা যেহেতু এখানে ইনডিরেক্ট মেথড করতেছি, তাহলে আমাদের পারচেস এটা লাগবে না। ওকে। ওকে, তারপরে হচ্ছে প্রিপেইড এক্সপেন্সটা আমরা যোগ করেছিলাম, এখন মাইনাস করে দিব। এটা কি ডান সবার? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে কারেন্ট লাইবিলিটি গুলো অ্যাডজাস্টমেন্ট করব। সো এখানে একটু পড়ে নেন, দেখেন বুঝেন কিনা বা না বুঝার কিছু আছে কিনা।
বুঝা যাচ্ছে কথাগুলো? অ্যাকাউন্টস পেয়েবলের ইয়াটা, এক্সপ্লেনেশনটা, আমি ইনকাম ট্যাক্স। ওকে, তাহলে এখানে ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, এটা কারেন্ট লাইবিলিটি বাড়লে আমরা প্লাস করব, আর কারেন্ট লাইবিলিটি ডিক্রিজ হলে এটা লেস করবো। জি স্যার। Yeah. স্যার ইনকাম ট্যাক্সের যে একটু আগে যে ওকে। বোর্ডটা হুম দেখাই সেটা যদি একটু হুম এক্সপ্লেন করতে হয় স্যার। আচ্ছা, ইনকাম ট্যাক্সের এখানে চেঞ্জটা ছিল। জি, না না স্যার, এই স্যার লাস্ট লাস্ট একদম লাস্টে যেটা দেখিয়েছিলেন, হুম, এই যে 2000। এ- এটার আগে যেটা একটা এক্সপ্লেন ছিল না, এক্সপ্লেনেশন হ্যাঁ, ছিল ইনকাম ট্যাক্সের, ওইটা একটু যদি এই এখানে এই স্যার। এই 2000টা বুঝতে পারছেন? জি স্যার, ওই যে হ্যাঁ, সরাসরি চেঞ্জটুকু দেখাইছেন। চেঞ্জটা দেখছেন, জি স্যার। আর যদি চেঞ্জ না দেখাইতেন তাহলে কি করা যাইতো, ওইটাই জিজ্ঞেস করছেন? স্যার এই ওইটাই। যে আমার 2,000 টাকা যেটা আমরা এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লিখলাম না, তার আগে একটা এক্সপ্লেন ইনকাম ট্যাক্স এবং অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে একটা এক্সপ্লেন ছিল, যেটাতে আমরা ডিডাক্ট এন্ড ডিটারমাইন করলে কি হলো, ওই এক্সপ্লেনটা যদি একটু বুঝিয়ে দেন। আচ্ছা, ওইটা হলো যে যদি আপনি এখানে সরাসরি নেট ইনকাম থেকে শুরু না করতেন, নেট ইনকাম 1,45,000 টাকা, তাই মানে কি ইনকাম ট্যাক্স এক্সপেন্স এখানে অ্যাডজাস্ট করা হয়েছে, জি স্যার। মাইনাস করা হয়েছে। এখান থেকে যদি না করে আপনি ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স থেকে শুরু করতেন ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা, জি তখন আপনি এখানে 1,92,000 টাকা থেকে শুরু করতেন, এবং তখন যেটা ইনকাম ট্যাক্স পেমেন্ট করা হয়েছে শুধু সেইটুকু মাইনাস করে দিতেন। তাহলে জি সেটা স্যার। কিভাবে বের করতাম, যে আমার ইনকাম ট্যাক্স পেয়েবল হচ্ছে 8,000 টাকা বিগিনিং ব্যালেন্স, আর তার সাথে এই বছরের ইনকাম ট্যাক্স, সরি, এই বছরের ইনকাম ট্যাক্স হচ্ছে 47,000 টাকা যোগ আসলে করতাম, আর এই এই বছরে যে ইন্ডিং ব্যালেন্স 6,000 টাকা মাইনাস করে বাকিটুকু আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে পুরোটাই বাদ দিয়ে দিতাম। আচ্ছা, পুরোটাই এই, বাদ দিয়ে দিতাম। হ্যাঁ, তো শর্ত কি, কোত্থেকে শুরু করতে হবে, 1,45,000 থেকে পঁয়তাল্লিশ নাকি 1,92,000? 1,92,000 থেকে যদি শুরু কারণ করি। তখন আমি যদি বিফোর ট্যাক্স থেকে বের করি, জি তো স্যার। এইটা সেম থিং ইন্টারেস্ট এক্সপেন্সের ক্ষেত্রে এরকম। যদি ইনকাম, আপনি ইনকাম বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স একসাথে এখান থেকে শুরু করেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তাহলে আপনার ইনকাম ট্যাক্স পেইড এবং ইন্টারেস্ট এক্সপেন্স পেইড এই দুইটাই ভাবে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, তাহলে স্যার আমাদের জন্য সুবিধা হচ্ছে স্যার আমরা ডিরেক্ট নিট ইনকাম থেকে স্টার্ট করাটা আমাদের জন্য বাদ better। দিতে পারেন, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আপনি দেখবেন কিছু কিছু বইতে ওরা ওই নেট ইনকাম থেকে না করে জি স্যার। ইয়া থেকেও করছে, তো এটার এক্সপ্লেনেশন হচ্ছে এটা। আচ্ছা, তাহলে ফাইনালি আমি ক্যাশ ফ্লোতে সবকিছু অ্যাডজাস্টমেন্ট করার পরে তাহলে দেখেন আমার 27,000 হচ্ছে প্লাস হয়েছে এগুলো যোগ বিয়োগ করার পরে। তাহলে আমার ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে 1,72,000 টাকা। এটা এটা করেন। জি স্যার, ডান। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, আচ্ছা, এটা ডিরেক্ট মেথডটা দেখাইতে দরকার নেই আমাদের করা, আমরা ইনডিরেক্টলি পরীক্ষায় আসবে ওইটাই করবো। পরেরটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ছিল হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট পারচেজ অথবা ফিক্সড অ্যাসেট সেল করা।
তাহলে এখানে ফিক্সড অ্যাসেটের মধ্যে ছিল হচ্ছে বিল্ডিং পারচেস করা হয়েছিল 1,20,000 টাকা, ক্লিয়ারলি বলা আছে এটা ক্যাশ আউটফ্লোস। আর ইকুইপমেন্ট পারচেস করা হয়েছে 25,000 টাকা, ক্যাশ আউটফ্লোস। আর সেল করা হয়েছে 4,000 টাকা, এটা ক্যাশ ইনফ্লোস। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আমি এই মুহূর্তে ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না, আপনার কি হচ্ছে ঈদের আগে কোনো ক্লাস হচ্ছে আরো, না না, এটাই আমাদের শেষ? আজকেই হচ্ছে লাস্ট ক্লাস, তারপরে আপনাদের ঈদের পরে একাডেমিক ক্যালেন্ডার অনুসারে আমাদের ক্লাস হবে। ওকে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, এই ইনভেস্টিংটা হয়েছে সবার? জি স্যার। ওকে, এরপর হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে আমরা দেখছিলাম যে কমন স্টক ইস্যু করা হয়েছিল আর ডিভিডেন্ড পেমেন্ট করা হয়েছে। সো নেট ক্যাশ ফ্রম ফাইন্যান্স অ্যাক্টিভিটিস হচ্ছে 9,000 টাকা। স্যার তাহলে আমাদের পরীক্ষায় স্যার ইনডিরেক্ট মেথডই আসবে, ইনডিরেক্ট মেথড আসবে, জি। ডিরেক্ট মেথড প্রয়োজন নেই করার? না, ডিরেক্ট মেথড আসে না নর্মালি, কারণ এটা উম, কোম্পানি প্রেফারও করে না। ম্যাক্সিমাম কোম্পানি ইনডিরেক্ট মেথড ফলো করে, কারণ আপনার ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, সেখান থেকে আপনি স্টার্ট করবেন। ডান। জি স্যার, done। তাহলে এখানে ক্যাশ চেঞ্জ হচ্ছে 22,000 টাকা, আর শুরুতে ছিল 33,000। তাহলে টোটাল ক্যাশ এন্ডিং ব্যালেন্স হচ্ছে 55,000। ওকে, সো আপনারা এইটা আবার একটু দেখবেন বইয়ের এটা, হ্যাঁ, বইয়ের এটা দেখলে আরো ক্লিয়ার হবে। আর এই যে নোটস গুলো যেগুলো আছে, এই নোটস গুলোর সাথে একটু দেখে নাও, তাহলে ক্লিয়ার হবে যে আসলে আমরা এই ফিগার গুলো কোত্থেকে নিলাম। তাহলে ফাইনালি ইউর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ দিস। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে অবশ্যই আপনাদের পরীক্ষায় কোশ্চেন থাকে। আহ প্রতি বছরই এখানে কোশ্চেন আসে, 15 মার্কসের বা 20 মার্কসের মতো কোশ্চেন থাকে। তো এটা আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে আর কি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা। আচ্ছা, স্যার প্রথম প্র্যাকটিসের জন্য আহ মানে অনেকগুলো ম্যাথ কোথায় পাওয়া যাবে স্যার ওরকম?
আচ্ছা, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য আমি বইয়ের ম্যাথগুলো বলে দিব, কাইসোর যে বইয়ের এক্সারসাইজ গুলো আছে সেগুলো করবেন। ওকে। আর তার সাথে আপনার পাস্ট ইয়ার্স এর কোশ্চেন গুলো একটু দেখবেন। পাস্ট ইয়ার্স এর কোশ্চেন গুলো আমি দিয়ে দিব ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, ঠিক আছে? ক্লাসরুমে দিয়ে দিব না। ওকে। আর নেক্সট ক্লাসে, আজকে যেহেতু আমাদের টাইম নাই অলমোস্ট, তাহলে আমি নেক্সট ক্লাসে, আচ্ছা একটা মিনিট, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এক্সারসাইজ গুলো দেখাবো ইনশাআল্লাহ। এখানে স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনার ক্লাসরুমের অ্যাক্সেসটা কি আমাদের জন্য কতদিন থাকবে স্যার? এটা আপনার ম্যাটেরিয়ালস গুলো যদি থাকে ডাউনলোড করে ফেলেন, আপনারা তো এই সেমিস্টার পর্যন্ত থাকবে, এরপর জুলাইতে তো নাও থাকতে পারে। স্যার এক্ষেত্রে তো আপনার যে আর অ্যাক্সেস, ম্যাটেরিয়ালস গুলো কোথায় পাবো স্যার? আপনি কি নতুন? নতুন না স্যার, আমি পুরান, বাট এ সম্পর্কে একটু জানি না আর কি স্যার। এটা কি ফার্স্ট ক্লাস আপনার? পুরুল পুরুল হলে তো অলরেডি আপনি ক্লাসরুমের গুলো জানেন যে কোথায় ক্লাসরুম না আছে। না স্যার, আমি এই ক্লাসের মধ্যে নতুন স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি ইমেল আইডিটা এখানে দিয়ে দেন, আমি আপনার ক্লাসরুমে অ্যাড করে স্যার দিচ্ছি। দিয়ে দিয়েছি স্যার। ঠিক আছে, আমি অ্যাড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমিও হচ্ছে এই ক্লাসে নতুন, সেই কারণে আপনি যদি আমার ইমেল অ্যাড্রেসটা যদি ক্লাসরুমে অ্যাড করে দিতেন। আমি কি আমার নাম? ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, কি নাম? শারমিন আক্তার। এই যে আপনাকে মাত্রই পাঠালাম ইনভাইটেশন, একটু চেক করেন না। আপনি ঠিক আপনার যে আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ইমেল আইডিটা আছে, যে এখানে জি যে স্যার, ইমেল আইডিটা দিছেন। জি জি, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার তো আজকে যে ক্যাশ কো যে আজকে যে পড়লাম স্যার, এটা কি অ্যাড করা আছে স্যার? ক্লাস ক্লাসরুমে দেয়া আছে, ক্লাসরুমে। দেয়া আছে না? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, জোবাইদা হোসেন কে এটা? ওনাকে তো আমি ইনভাইটেশন অনেক আগেই পাঠাইছি, তো এখন তো নতুন করে ইনভাইটেশন যাবে না। জোবাইদা হোসেন কে আছেন? আপনি ইমেল চেক করেন, ইমেল চেক করে আগে থেকে দেখেন আপনার এটা আছে। আচ্ছা, স্যার একটা আহ, মাইনুল ইসলাম আমি আপনাকে পাঠাই দিছি ইয়েটা। হ্যাঁ, আপনি যারা এই যে ইয়াহু দিয়ে হবে না, মহসিন কি ইয়াহু অ্যাকাউন্ট দিছেন? ইয়াহু অ্যাকাউন্ট হবে না, জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। মাইনুল ইসলাম, এটা ইয়াহু অ্যাকাউন্ট হবে না, জিমেল অ্যাকাউন্ট দেন। ইমেল অ্যাকাউন্ট দিতে হবে স্যার? জি, ওকে। ক্লাসরুম তো, গুগল ক্লাসরুম এটা হচ্ছে জিমেলের, ঠিক আছে? ইয়াহু স্যার তো হবে একটা না। কোশ্চেন ছিল স্যার। জি, স্যার এক্সপেন্স কি স্যার অ্যাসেট হিসেবে গণ্য হয়? প্রিপেইড এক্সপেন্স অ্যাসেট হিসেবে গণ্য হয়, নর্মাল এক্সপেন্স তো এক্সপেন্স, এটা আবার অ্যাসেট হবে না। স্যার যদি মনে করেন আমি ইনভেন্টরি পারচেস করতেছি, হ্যাঁ, সেক্ষেত্রে কি এক্সপেন্স মানে অ্যাসেট হ্যাঁ, হবে? এখন ইনভেন্টরি পারচেস করলে দুইটা মেথড, একটা হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আর একটা হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। না, ইট ডিপেন্ডস অন যে আপনি কোন মেথড ফলো করতেছেন। কোন মেথডে স্যার এটা ইয়ে হবে আপনি অ্যাসেট? এই ক্লাসটা করছেন, মানে ওই ইনভেন্টরি চ্যাপ্টার 5টা কি করছেন? করছিলাম, এখন স্মরণে নাই স্যার। আচ্ছা, তাহলে এটা আবার একটু গো থ্রু করেন। যদি আপনি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম করেন, তাহলে তখন এটা ইনভেন্টরি পারচেসকে অ্যাসেট হিসেবে কনসিডার করা হয়, তখন আপনি ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট লিখবেন। আর যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হয়, তখন আপনি ইনভেন্টরিটা যখন পারচেস করেন এটাকে এক্সপেন্স হিসেবে রেকগনাইজ করবেন। স্যার যদি এরকম সার্ভিস কোম্পানি স্যার দেখা যাচ্ছে হুম, কোনো একটা সার্ভিস দিচ্ছে, হ্যাঁ, সেইটা তো অ্যাডভান্স হিসেবে যে অ্যাডভান্স হিসেবে ক্যাশ যে টাকা, রিসিভ করছে। ক্যাশ অ্যাডভান্স হিসেবে যে দেখা যাচ্ছে অপারেশন চালানোর জন্য অ্যাডভান্স হিসেবে ক্যাশ টাকা দিচ্ছি, তাহলে কি ওইটা যে এক্সপেন্সটা হচ্ছে ওইটা কি স্যার অ্যাসেট হিসেবে গণ্য হবে? আবার একটু ক্লিয়ার করে বলেন, সার্ভিস অর্গানাইজেশন কি হয়েছে? স্যার সার্ভিস অর্গানাইজেশনে যে এক্সপেন্সটা হচ্ছে আমার, কি এক্সপেন্স সেটা সেইটা ক্লিয়ারলি বলেন। স্যার ধরেন রিপেয়ার অ্যান্ড মেইনটেন, কোম্পানি যেমন স্যার রিপেয়ার, এটিএম বুথ, মানে ব্যাংকের সাথে কাজ করি, যেমন এটিএম বুথ, ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ, এইটাতে যে কাজ করি আমরা রিপেয়ার মেইনটেনেন্স। হ্যাঁ, জি, এখন এইটাতে দেখা যাচ্ছে অ্যাডভান্স, আমরা অ্যাডভান্স হিসেবে যে টাকাটা দিলাম,
হ্যাঁ, এখন এইটা কি স্যার এক্সপেন্স হিসেবে যে কোনো দিচ্ছে? অ্যাডভান্স পেমেন্ট হলো আপনার অ্যাসেট। অ্যাসেট মিনস ফিউচার ইকোনমিক বেনিফিট। মানে আপনি যখন প্রিপেমেন্ট করে ফেলেন, তখন সেটা তো বেনিফিট আপনি নেন নাই, পেমেন্ট করছেন, ফিউচারে পাবেন, এই জন্য দ্যাটস ওয়াই ইটস এক্সপেন্স, ইটস অ্যাসেট। ক্লিয়ার? ইনিশিয়ালি স্যার এক্সপেন্স হিসেবে পরিগণিত হবে। ইনিশিয়ালি আপনি অ্যাসেট হিসেবে রেকর্ড করবেন, পরবর্তীতে যখন অ্যাডজাস্টমেন্ট করবেন, যেমন মনে করেন আপনি রিপেয়ার এন্ড মেনটেন্যান্স এক্সপেন্স 5,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করছেন, কিন্তু রিপেয়ার সার্ভিস তার কাছ থেকে নেন নাই, তাহলে এটা জি। হবে আপনার অ্যাসেট, যে প্রিপেইড এক্সপেন্স ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এখন মনে করেন সে আপনাকে যখন রিপেমেন্ট রিপেয়ার এক্সপেন্স মানে রিপেয়ার সার্ভিসটা আপনাকে দিবে এবং আপনি তার কাছ থেকে সার্ভিসটা পেয়ে যাবেন, তখন এটাকে আপনি এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করবেন। তখন জার্নালটা হচ্ছে যে প্রিপেড এক্সপেন্স ক্রেডিট আর এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর আমি জিমেল অ্যাকাউন্টে দিয়েছি স্যার, একটু যদি অ্যাড কি করি। মাইনুল? জি স্যার। মাইনুল, আমি দিয়েছি আপনাকে। আপনি যারা এই যে আমাকে এখানে ইমেল আইডি দিচ্ছেন নতুন করে, একটু বলে দেই। একটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন যদি আপনাদের মাল্টিপল ইমেল অ্যাকাউন্ট থাকে, যেটা আমি ক্লাসের শুরুতে বলে আসছি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনি যে ইমেল আইডিটা আমাকে দিয়েছেন সেই ইমেল আইডিটা ছাড়া সবগুলো লগ আউট করে ফেলবেন। ও আচ্ছা। তারপরে ওই ইমেল আইডিতে গিয়ে ইনবক্সে চেক করবেন যে আপনাকে একটা ইনভাইটেশন লিংক পাঠানো হয়েছে, ওইখানে ক্লিক করলেই ইউ উইল বি অ্যাডেড টু দ্য ক্লাসরুম। তাহলে স্যার ঈদের আগে আজকেই তো স্যার শেষ ক্লাস। স্যার, স্যার প্রিভিয়াস কি এগুলো পাবো, গাইডলাইন গুলো পাবো? হ্যাঁ, আমার ওই ক্লাসরুমের মধ্যে সব ম্যাটেরিয়ালস গুলো দেওয়া আছে। আপনি যদি ক্লাসে অ্যাড হয়ে যান ক্লাসরুমে, তাহলে সবই পাবেন। আচ্ছা স্যার, আমার ইমেলে কি ইনবক্সে আমার একটা মেইল আসবে, তাই তো? জি, মেইল আসবে। আপনার নাম কি? শারমিন আক্তার। হ্যাঁ, আপনি এখানে ইমেল আইডি দিচ্ছেন না আমাকে? জি স্যার দিছি, কিন্তু আমি তো কোনো মেইল আসলে তো আমার এখানে নোটিফিকেশন আসতো, কোনো নোটিফিকেশন আসে নাই। কি নাম? শারমিন না, আক্তার। আমার এখানে আছে নাই স্যার নোটিফিকেশন। শারমিন, Sharmin007@gmail.com। স্যার আমি আচ্ছা, জিমেল আপনাকে দিয়েছি স্যার। কি নাম আপনার? জিমেল? স্যার মহসিন। মহসিন পাঠিয়েছে আপনাকে। আর একটা আচ্ছা প্রশ্ন ছিল। আচ্ছা, এটা একটু সলভ করি, তারপরে আপনার কোশ্চেনের জবাবটা দিই। শারমিনের শারমিন, কি? এস এইচ শারমিন, আই আর হ্যাঁ এস হয়েছে। আমি এইচ আমি আই আমি আর জি, আমি পাঠিয়েছি। আপনি এখানে যেটা দিচ্ছেন আমি ওইটাই পাঠিয়েছি। আপনি চেক ও করেন যে এটা ঠিক মতো দিচ্ছেন কিনা। হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু আমার কোনো ইমেল আসে নাই। তাহলে আপনার ইনবক্সে যদি না আসে, আপনি একটু ইয়াতে চেক করেন, স্পামে চেক করেন যে আসছে কিনা। স্যার ওখানে আসলে তারপরে হচ্ছে আমি ওখানে জাস্ট ইনভাইটেশন ক্লিক করলে হয়ে যাবে, তাই তো? জি, কিন্তু আপনার যদি মাল্টিপল ইমেল আইডি থাকে তা সেটা অফ করতে হবে। মাল্টিপল বলতে স্যার জিমেল তো একটা, ইয়াহু আছে, সেগুলো তো ডিফারেন্ট ইস্যু। সবগুলোই অফ, আপনার অফ করতে হবে। কারণ আদার সবগুলো স্যার, আদার কোনো ডিভাইসে ওনার যদি অন্য কোনো মোবাইল বা অন্য কোথাও ওপেন থাকে ওইটা থেকে বের হতে হবে। হ্যাঁ, কারণ ডিভাইস, হয় কি, আপনি মনে মেইল না, করেন ডিভাইস। আপনি হচ্ছে, আমি একটু বলি এই জিনিসটা শুরু থেকে বলে আসছি, আজকে ক্লাস নাম্বার 22। আনফরচুনেটলি অনেকেই হয়তো নতুন করে যোগ হচ্ছেন, এই জন্য এই কোশ্চেন গুলো করতেছেন। ঠিক আছে, সো আমি ডে 1 থেকে বলে আসতেছি যে আপনারা যদি মাল্টিপল ডিভাইস ওপেন করেন, তাহলে যেটা হবে, আপনি কোন ডিভাইস থেকে এইটা ক্লাসরুমের অ্যাড হতে চাচ্ছেন সেটা বোঝা যাবে না। হয়তো আপনার মাল্টিপল একসাথে খোলা আছে, যেমন আপনি মোবাইলে আমরা নর্মালি করি কি, জিমেল অ্যাকাউন্টও সিঙ্ক করে থাকে, তারপর ইয়াহু অ্যাকাউন্টও সিঙ্ক করা থাকে, জিমেলে 3টা 4টা অ্যাকাউন্টও আমাদের থাকে এক জনের ইমেল আইডি। 3টা 4টা আপনি সব একসাথে সিঙ্ক করা আছে, তাহলে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না যে কোনটা থেকে আপনি ক্লাসরুমে অ্যাক্সেস চাচ্ছেন। এই জন্যই বলছি যে মাল্টিপল যদি স্যার অ্যাকাউন্ট যদি থাকে ল্যাপটপে ওপেন করি ট্যাবের মধ্যে স্যার, তাহলে তো প্রবলেম সবই হবে না? হবে, কোনো অসুবিধা নেই। আপনি এখন আছে, আপনার ল্যাপটপ আছে সামনে? জি স্যার, জি স্যার, জি, আপনি একটু ট্রাই ওপেন করে করে দেখেন। রাখছি। হ্যাঁ, সবগুলো অ্যাকাউন্ট ক্লোজ করে আগে শুধুমাত্র ওই অ্যাকাউন্টটা আবার করে দেখেন কোনো লিঙ্ক পাইছেন কিনা, ইনভাইটেশন। ইনভিটেশন তো পাইনি স্যার। তাহলে চেক করেন, ইনবক্সে না হলে স্পামে চেক করেন। আচ্ছা, নাই। আহ, এইটা একটু আপনার কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো আপনার জানতে হবে, ঠিক আছে?
কারণ আপনি ইমেল আইডি ইউজ করতেছেন, আপনার কোথায় আসে ইনবক্স মেসেজ আসে, এটা আপনার নিজে জানতে হবে। জি স্যার, আমি করতে পেরেছি। জি, কি নাম আপনার? এমডি মহসিন। মহসিন, ভেরি গুড। সো টেকনিক্যালি কম্পিটেন্ট পারসন, ভেরি স্যার গুড। জি, আচ্ছা, স্যার এখন কোশ্চেন যিনি স্যার করছিলেন বলেন। জি, হ্যাঁ। স্যার ওই ল্যাপটপে করলে স্যার ক্রোম যদি আর কি ওই ইমেল দিয়েই আর কি সিঙ্ক্রোনাইজ করা থাকে তাহলে আর কোনো